আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের সাধারণ গণিত এর 11 অধ্যায়ের 11.2 অনুশীলনী এর 23 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো 23 নম্বর অঙ্কে বলছে যে একটি ত্রিভুজের বাহুগুলো অনুপাত দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে। তাহলে পরিসীমা কি? একটি ত্রিভুজের পরিসীমা হলো ওই ত্রিভুজের তিনটি বাহুর যোগফল। তাহলে আমরা ধরে নেব 23 এর ক, মনে করি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 5x 12x ও 13x সেন্টিমিটার। আর দেওয়া আছে পরিসীমা। পরিসীমা আমরা জানি কি? ত্রিভুজের তিনটি বাহুর যোগফল। তাহলে প্রশ্ন মতে 5x plus 12x plus 13x equal to 30. This implies 3 2 5 5 5 10 সাথে 1 1 1 2 2 1 3 30x equal to 30. সুতরাং x equal to 30 কে 30 দ্বারা ভাগ করলে 1 হয়। তাহলে বাহু তিনটির অনুপাত, বাহু তিনটির দৈর্ঘ্য, সুতরাং বাহু তিনটির দৈর্ঘ্য, তাহলে এখানে x এর মান যদি 1 বসে তাহলে 5 ভাগে 5 সেন্টিমিটার, আর এখানে 12 x এর জায়গায় 1 বসে তাহলে 12 সেন্টিমিটার এবং 13 সেন্টিমিটার। এখন বলছে ত্রিভুজটি অঙ্কন করো এবং কোণ ভেদে ত্রিভুজটি কি ধরনের তা লেখো। যে ত্রিভুজটা অঙ্কন করি, দেখো এখানে যদি নাম দেই এ বি সি, তাহলে এখানে 5 সেন্টিমিটার, আমরা এটা 5 সেন্টিমিটার লিখবো, 5 সেন্টিমিটার, তারপরে 12 সেন্টিমিটার, তারপর এখানে 13 সেন্টিমিটার। এখন দেখো তাহলে বলছে কোণ ভেদে ত্রিভুজটি কি প্রকার। তাহলে কোণ ভেদে যখন বলবে তখন আমরা পিথাগোরাস উপপাদ্য দিতে পারি, যে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে এ বি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার এবং এসি ইকুয়াল টু 13 সেন্টিমিটার। এখন দেখো লিখতে পারি যে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু, এ বির মান ধরে নিয়েছি 5, তাহলে 5 স্কয়ার যোগ বিসির মান হলো 12 স্কয়ার ইকুয়াল টু 5 5 25 প্লাস 144 ইকুয়াল টু 5 4 9 4 2 6 1 ইকুয়াল টু, এখন দেখো এখানে 169 কে লেখা যায় 13 স্কয়ার, আর 13 মানে হলো এসি হলো, তাহলে আমরা লিখতে পারি এসি স্কয়ার। তাহলে সুতরাং যেহেতু এই ত্রিভুজটি পিথাগোরাস উপপাদ্যের সমর্থন করে, এজন্য বলতে পারবো এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে যেহেতু ত্রিভুজটি পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে, সুতরাং এই এ বি সি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। দেখো খ নম্বর বলছে বৃহত্তম বাহুকে দৈর্ঘ্য
এবং ক্ষুদ্রতম বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রে। তাহলে যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের হয়েছে, বৃহত্তম বাহুকে দৈর্ঘ্য বলছে এবং ক্ষুদ্রতম বাহুকে প্রস্থ ধরতে বলছে। তাহলে খ নম্বর, ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য সমান 13 সেন্টিমিটার এবং ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সমান 5 সেন্টিমিটার। এখন বলছে বৃহত্তম দৈর্ঘ্যকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বিবেচনা করে আয়তক্ষেত্রের কর্ণের সমান, যে আয়তক্ষেত্রে যে কর্ণ বের হবে সেই কর্ণের সমান বর্গের ক্ষেত্রফল। তার মানে যে আয়তক্ষেত্রে যে কর্ণ হবে সেই কর্ণ হলো বর্গের বাহুর দৈর্ঘ্য, সেই বর্গ থেকে তোমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য A ইকুয়াল টু 13 সেন্টিমিটার, আয়তক্ষেত্রের প্রস্থ B ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এখন আয়তক্ষেত্রে তোমরা সরাসরি সূত্র দিতে পারো, আয়তক্ষেত্র অঙ্কন করেও তোমরা বের করতে পারো। এখন যদি একটি আয়তক্ষেত্র অঙ্কন করো, তাহলে এখানে দেখো যদি লিখি এ বি সি ডি, এই কর্ণ যদি অঙ্কন করি, এই একটা কর্ণ বা এটার কর্ণ অঙ্কন করতে পারি। দেখো এখন বাহুর দৈর্ঘ্য হলো 13 আর প্রস্থ হলো 5। তোমরা এখানে দুইভাবে বের করতে পারো, একটা হলো কর্ণের সূত্র সরাসরি দিতে পারো, আর একটা হলো কি এখানে দেখো আয়তক্ষেত্রে কর্ণ যদি যোগ করা হয় তাহলে একটা সমকোণ হয়, আর সমকোণের ক্ষেত্রে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আবার সরাসরি কর্ণের সূত্র আছে রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে সুতরাং আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার দিতে পারো, আবার তুমি পিথাগোরাস দিয়ে বের করতে পারো। ইকুয়াল টু রুট এ হলো 13 স্কয়ার প্লাস বি হলো 5 স্কয়ার ইকুয়াল টু রুট 1 6 9 প্লাস 5 5 25 ইকুয়াল টু 9 10 11 12 13 14 4 হাতে থাকে 1 7 8 9 1 তো সেন্টিমিটার। এখন বলছে আয়তক্ষেত্রে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট। তাহলে এই যে কর্ণ বের হলো, এই কর্ণ হলো বর্গের বাহু হবে। তাহলে সুতরাং বর্গের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু রুট 194 সেন্টিমিটার। তাহলে সুতরাং বর্গক্ষেত্রফল আমরা জানি যে বাহু স্কয়ার, তাহলে বর্গের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু স্কয়ার মানে রুট 194 স্কয়ার বর্গ সেন্টিমিটার ইকুয়াল টু 194 বর্গ সেন্টিমিটার। নিশ্চয়ই জানো যে রুটকে স্কয়ার করলে রুট উঠে যায়। তাহলে আমার এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 194 বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো যে উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে সমাধান, আয়তক্ষেত্রের খ হতে পেয়েছি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ ইকুয়াল টু 13 সেন্টিমিটার, আয়তক্ষেত্রের প্রস্থ বি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 13 গুণ 5
বর্গ সেন্টিমিটার ইকুয়াল টু 5 তার 65 বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার। এখন বলছে দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে, তাহলে 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য, মানে আগের তোমার দৈর্ঘ্য আছে 13 সেন্টিমিটার, এই 13 সেন্টিমিটার আরো 10% যদি বৃদ্ধি করি তাহলে ওই 13 সাথে আগে যোগ হয়, তাহলে 13 যোগ 13 এর 10%, যদি বৃদ্ধি হয় তাহলে যোগ হয় 10%, ইকুয়াল টু তাহলে 13 প্লাস 13 এর 10/100, তাহলে 13 এর 10/100, শূন্য শূন্য যদি কেটে দেয় তাহলে 13 প্লাস 13/10 ইকুয়াল টু 13 প্লাস 1.3 ইকুয়াল টু 14.3 সেন্টিমিটার। প্রস্থ 20% বৃদ্ধি পেলে, প্রস্থ 20% বৃদ্ধিতে প্রস্থ, তাহলে আগে প্রস্থ আছে 20, এই 20 প্লাস 20 এর 20% সরি ইকুয়াল টু প্রস্থ হলো 5, তাহলে 5 প্লাস 5 এর 20% ইকুয়াল টু, তাহলে 5 প্লাস 5 এর 20% মানে 20/100 ইকুয়াল টু 5 প্লাস, যদি কাটাকাটি করি 5 × 5 5 × 10 2 দিয়ে কেটে, তাহলে 5 + 1 ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল, বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল 14.3 গুণ 6 বর্গ সেন্টিমিটার ইকুয়াল টু গুণ 85.8 বর্গ সেন্টিমিটার। সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তাহলে 85.8 মাইনাস আগের ক্ষেত্রফল হলো 65 বর্গ সেন্টিমিটার ইকুয়াল টু বিয়োগ 65 20.8 বর্গ সেন্টিমিটার। সুতরাং ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়, ইকুয়াল টু, সূত্র হলো বৃদ্ধি বা হ্রাসপ্রাপ্ত ক্ষেত্রফল ভাগ মূল ক্ষেত্রফল গুণ 100%, অর্থাৎ বৃদ্ধি বা হ্রাসপ্রাপ্ত ক্ষেত্রফল 20.8 ডিভাইডেড মূল ক্ষেত্রফল 65 গুণ 100% ইকুয়াল টু, তাহলে একবার যদি ক্যালকুলেশন করি 20.8 গুণ 100 ভাগ 65, তাহলে 32%, তাহলে শতকরা 32% বৃদ্ধি পায়। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।